নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করেছি। তো দেখতে পাচ্ছ আজকে আমি ক্লাস 10-এর ইতিহাস সলভ করাচ্ছি। রায় মার্টিন টেক্সট বই সম্পূর্ণরূপে এসবি একাডেমিক সেন্টার থেকে সলভ করছি। ইতিহাসের ধারণা, প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা, ফাটাফাট করে সলভ করবে। ওকে, কি বলছি আমি বুঝতে পারছো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর কোনো কথা নয়। তো দেখো, প্রথম অধ্যায় খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি। ওকে, তাহলে নিচের দিকে দেখো প্রশ্নগুলো রয়েছে এবং তার উত্তর সমেত এখানে বিস্তারিতভাবে আলোচনা করেছি এসবি একাডেমিক সেন্টার। একটাই অনুরোধ করবো, প্লিজ আর বসে থেকো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্ট, এবিটিএ টেস্ট পেপার হোক, পর্ষদ হোক, প্রত্যেকটা বই একদম ফাটাফাট করে সলভ করে দিই। ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার সর্বদা তোমাদের সঙ্গে থাকবে। আশা করি যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এক দেখের প্রশ্ন, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? তোমরা জানো যে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কিন্তু পর্তুগিজদের কাছ থেকে। পরের প্রশ্ন, সত্যজিৎ রায় যুক্ত ছিলেন, তোমরা জানো সত্যজিৎ রায় যুক্ত ছিলেন কিন্তু শিল্প চর্চার ইতিহাসে। 3 দাগের প্রশ্ন, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন, অ্যান্সার হবে চীন দেশে। রেশম আবিষ্কৃত হয় কোথায়? চীন দেশে। ওকে, চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন। তো দেখো, নদিয়া কাহিনী গ্রন্থটি রচনা করেন কিন্তু কুমুদনাথ মল্লিক। অনেকে কিন্তু কুমুদরঞ্জন মল্লিক লেখে, এটা কিন্তু না বাবা, কুমুদনাথ মল্লিক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, 5 দাগের প্রশ্ন, নিষিদ্ধ শহর বলা হয়। তোমরা জানো নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে বলা হয়। 6 দাগের প্রশ্ন, র্যাচেল কারসন যুক্ত ছিলেন, তোমরা জানো পরিবেশের ইতিহাসের সঙ্গে। র্যাচেল কারসন কার সঙ্গে যুক্ত ছিল? পরিবেশের ইতিহাসের সাথে। 7 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়, তোমরা জানো 5ই জুন। আই থিঙ্ক এটা 1974 সালে হয়েছিল, 1974। অ্যান্সার লিখবে 5ই জুন। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন, ঘয়ের অ্যান্সার বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা বিদ্যার ইতিহাসে। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন কার সাথে? বিজ্ঞান, প্রযুক্তি, চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 9 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, তোমরা জানো 1872 সালে কিন্তু এই বঙ্গদর্শন প্রকাশিত হয়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা জানো। চলো পরের প্রশ্ন, 10 দাগের প্রশ্ন, বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল একটি কি? তোমরা জানো মাসিক পত্রিকা। তো দেখো, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটা ছিল, তোমরা জানো এটা ছিল একটা মাসিক পত্রিকা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার উত্তর সমেত আমি আলোচনা করেছি। এবার দেখো, তোমাদের আর একটা প্রশ্ন আছে, 11 দাগের প্রশ্ন। বলেছে বঙ্কিমচন্দ্র, এক সেকেন্ড, পরে যে প্রশ্ন বলেছে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন, আনসার হবে 4 বছর। চলো এবার আমি ঠিক না ভুল নির্ণয় করব তোদের। তো দেখতে পাচ্ছি এবার আমি সত্য না মিথ্যা সলভ করাবো। 1 দাগের প্রশ্ন, 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিলেন। তো দেখো এটা কিন্তু সত্য আছে, কি আছে? এটা কিন্তু সত্য আছে। 2 দাগের প্রশ্ন, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত। তো দেখো, নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, এটা সম্পূর্ণ ভুল কথা। এটা গ্রাম্য পরিবেশের কথা বলা হয়েছে এবং এই নদিয়া কাহিনী গ্রন্থটি কিন্তু কুমুদনাথ মল্লিকের লেখা। কুমুদনাথ মল্লিক, কুমুদরঞ্জন মল্লিক না বাবা, কুমুদনাথ মল্লিক। চলো আমাদের 3 দাগের প্রশ্ন কি বলেছে? ভারতে কামান প্রথম ব্যবহার করেছিল পলাশির যুদ্ধে, মারাত্মক পরিমাণে ভুল। আমরা জানি ভারতের প্রথম কামান ব্যবহৃত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে, বাবর ব্যবহার করেছিল 1526 সালে। তোমরা জানো পানিপথের প্রথম যুদ্ধে বাবর কিন্তু জয় লাভ করে, তোমরা জানো। খুব ইম্পর্টেন্ট এইগুলো, যদি এখন বর্তমান সিলেবাসে নেই, বুঝতে পারলে। চলো আমাদের পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের, তার মানে এটা মিথ্যা হবে, 3-এরটা মিথ্যা, 1-এরটা সত্য, 2-এরটা মিথ্যা, 3-এরটা মিথ্যা। 4 দাগের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম হলো 70 বছর, এটা ঠিক আছে। বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের 70 বছর, এটা ঠিক আছে। এবার তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের ফটাফট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ফটাফট করে, যতটা পারিছি স্পিড করে দেওয়ার চেষ্টা করছি আমার তরফ থেকে। সময় নেই বাবা, বইটা তো গতকালই আমি পেয়েছি। 1 দাগের প্রশ্ন, ভারতে কোন বছর রেলপথ প্রবর্তিত হয়? তোমরা জানো যে ভারতবর্ষে রেলপথ প্রবর্তিত হয় 1853 সালে। এই রেলপথ প্রবর্তন হয়, আই থিঙ্ক আমার মনে আছে যে মুম্বাই থেকে থানে হয়েছিল 1853 সালে, লর্ড ডালহাউসির সময়। কার সময়? লর্ড ডালহাউসির সময়। 2 দাগের প্রশ্ন, কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে একটি, তোমরা জানো একটা ভিক্টোরিয়া মেমোরিয়াল, জানি না তোমরা ঘুরতে গিয়েছো কি না,
আমরা জানি কলকাতা ঔপনিবেশিক স্থাপত্যগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য, তোমরা কি লিখবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল লিখতে পারো, হাইকোর্ট লিখতে পারো, ঠিক আছে, ব্যাস যে কোনো একটা লিখলেই হয়ে যাবে, কোনো টেনশন নেই, টেনশন লেনে কা নেই। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন 3 দাগের প্রশ্ন। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি? তোমরা একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লিখবে কলহনের রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনী এমন একটা গ্রন্থ, তোমরা জানো এখান থেকে কিন্তু কাশ্মীরের ইতিহাস জানা যায়। কোথাকার ইতিহাস? কাশ্মীরের ইতিহাস জানা যায়। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করে রাখা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা জানো যে সরকারি নথিপত্র সংরক্ষণ করে রাখা হয় মহাফেজখানা। কোথায় সংরক্ষণ করে রাখা হয়? মহাফেজখানা। এই মহাফেজখানা কোথায় অবস্থান করেছে? তোমরা জানো এটা দিল্লিতে, ঠিক তো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো ফটাফট করে সলভ করে দিচ্ছি। 5 দাগের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তোমরা জানো 70 বৎসর। কি আছে? 70 বৎসর। 6 দাগের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা কে ছিলেন? তোমরা জানো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। দ্বারকনাথ বিদ্যাভূষণ কে করেছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু। রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা বইটা কিন্তু পাবলিশড হয়েছে এবছর, দেখলাম আমি। এর আগে কিন্তু রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা মাধ্যমিকের টেক্সট বই ছিল না, এই বছর নতুন নতুন সব পাবলিশড করেছে। ভয়ের কোনো কারণ নেই, আমরা আছি, একদম ধরবো আর সলভ করে দেবো, টেনশনের কোনো কিছুই নেই। 7 দাগের প্রশ্ন, কী বলেছে? কোন বছর সোমপ্রকাশ পত্রিকার সাময়িকভাবে স্থগিত রাখা হয়? তোমরা জানো সোমপ্রকাশ সাময়িকভাবে স্থগিত রাখা হয় 1878 সালে। কত সালে? 1878 সালে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি। দেখো এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আমি সলভ করে দিয়েছি। ওকে, এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্ন বলি। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, পূর্ণমান কিন্তু 2 আছে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 সাল গুরুত্বপূর্ণ কেন? পেজ নম্বর 10-এ আছে, দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখতে পাচ্ছ এর পেজ নম্বর কত আছে? পেজ নম্বর 10-এ আছে। তো দেখতে পাচ্ছ এই যে পেজ নম্বর 10। ওকে, পেজ নম্বর 10 ঠিক একটু নিচের দিকে চলে এসে ঠিক এই সাইডটা দেখো, খেলার ইতিহাসে পেয়ে যাবে। হ্যাঁ, দেখো তোমরা কোথা থেকে লিখবে আমি বলে দিচ্ছি। তোমরা এখান থেকে জনপ্রিয়তা থেকে শুরু করে একদম করেছিল, স্থানান্তরিত করেছিল। তোমরা জানো যে 1911 সালে শিবদাস ভাদুড়ির নেতৃত্বে আমরা জানি যে মোহনবাগান ক্লাব আইএফএ শিরোপা জয়লাভ করে 1911 সালে। তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে 1911 সালে কিন্তু আমাদের বঙ্গভঙ্গ রদ হয়েছিল। এইগুলো তোমাদের এখান থেকে শুরু করে এতটা লিখবে, একদম চোখ বন্ধ করে, টেনশনের কোনো প্রশ্ন ওঠে না। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলেছে, মানুষের খাদ্যাভ্যাসের উপর ভৌগোলিক পরিবেশের প্রভাব কতটা? পেজ নম্বর 11। দেখতে পাচ্ছ পেজ নম্বর 11। বাবু শুরু করে বসে থাকো না, তোমাদের বলছি না, তোমরা শুধু সলভ করবে। পেজ নম্বর 11 ঠিক একটু নিচের দিকে চলে আসে, একদম কোনো টেনশনে। দেখো এই যে এখান থেকে একটু বড় আছে, বাবা কী করবে বলো, আস্তে আস্তে বড় হচ্ছে তো বড় করে তো লিখতে হবে না। এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে, একটু ছোট করতে পারো, কোনো টেনশন নেই। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তারপরে দেখো একটু এই দিকে চলে আসো। হ্যাঁ, এখান থেকে শুরু করে এতটা লিখবে। আর যদি কেউ যদি সমস্যা হয় যে স্যার আমার ঠিক বড় হয়ে যেতে, স্যার বুঝতে পারছি না, স্যার মাথায় ঢুকছে না, তো আমি একটা কথা বলতে পারি, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখলেও হবে, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন। চলো 3 দাগের প্রশ্ন বলেছে, পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? পেজ নম্বর 19। দেখতে পাচ্ছ পেজ নম্বর 19, ঠিক আছে, ভালো করে দেখো কী বলছে, পেজ নম্বর 19। এবার দেখো পরিবেশের ইতিহাস বলতে কী বোঝো? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে? বুঝতে পারছো কী বলছি? দেখো ভিডিওটা দেখলে সে তো কোনো ব্যাপার নাই, ভিডিওটা দেখতে গেলে কী করতে বলো, অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। একমাত্র প্রথমেই আমরা রায়মার্টিন বইটা সলভ করেছি, টেক্সট বই, যেটা পাবলিশড হয়েছে 2026 সালে, ভয়ের কোনো কারণ নেই। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? পেজ নম্বর 19। তো দেখো পেজ নম্বর 19, ঠিক আছে। এবার দেখো সামরিক ইতিহাসের গুরুত্ব দেখো বাবা, এইখানে একটুখানি নিচের দিকে আসো। হ্যাঁ, এই যে দেখেছো, এই দেখো রোমাননে সামরিক ইতিহাস চর্চা থেকে বিভিন্ন কার্যকলাপ, সামরিক সরঞ্জামের গুণমান, যুদ্ধ প্রযুক্তি ইত্যাদি বিষয় সম্পর্কে তথ্য লাভ করা যায়। রোমান টুতে সমাজ ও পরিবেশের যুদ্ধের কীরূপ প্রভাব পড়ে এবং এর পিছনে কূটনীতিক নীতিসমূহের প্রয়োগের মতো বিভিন্ন বিষয় সম্পর্কে সামরিক ইতিহাস চর্চা করা হয়।
তাই এর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে এতটা লিখবে এবং তার আগে তো বলে দিছি এখান থেকে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5 প্রশ্ন, সামরিক নথিপত্র বলতে কী বোঝো? পেজ নম্বর 22। দেখতে পাচ্ছ পেজ নম্বর 22, সামরিক নথিপত্র বলতে কী বোঝো? এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 6 প্রশ্ন, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? পেজ নম্বর 22। কত? পেজ নম্বর 22। দেখতে পাচ্ছ পেজ নম্বর 22। ওকে, পেজ নম্বর 22 ঠিক এই দিকে চলে আসো বাবা, ভয় কোনো কারণ। এই যে সীমাবদ্ধতা দেখেছো, কী লিখবে? দাঁড়াও, এখানে না জায়গাটা ঠিক একটু মুশকিল হয়ে যাচ্ছে, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে শুরু করে এই তৈরি করে দেয় এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, পেজ নম্বর কত? পেজ নম্বর 22। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 7 প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? পেজ নম্বর 23। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 23। ঠিক আছে, পেজ নম্বর কত? 23। আত্মজীবনী বলতে কী বোঝো? তোমার এখান থেকে শুরু করে এতটা লিখবে, আত্মজীবনী হয়ে গেল। তারপর স্মৃতিকথা লিখবে কোথা থেকে? এখান থেকে শুরু করে এতটা লিখবে। ভালো করে বোঝেছো কী বলেছি আমি? দেখে এত সুন্দর করে বোঝাচ্ছে আর কী বলি বলো তো তোমাদের। পেজ নম্বর 23। ঠিক আছে, এখান থেকে শুরু করে এতটা, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন 8 প্রশ্ন, আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব কী? আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনের গুরুত্ব কী? পেজ নম্বর 23। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 23। ঠিক আছে, পেজ নম্বর 23 দেখতে পাচ্ছ। তো দেখো তোমরা না লিখবে, দেখো গুরুত্ব কী। তো দেখো আত্মজীবনী এবং স্মৃতিকথার গুরুত্বটা এখানে উল্লেখ করেছে। তো দেখো দুটো প্রশ্ন একটু এটা ভালো করে পড়লেই তোমরা লিখে আসতে পারবে। দেখো রাজনৈতিক ও আর্থসামাজিক ও দৃষ্টিভঙ্গির বিভিন্ন ভিন্নধর্মী ব্যাখ্যা পাওয়া যায় 1 নম্বরে। দেখো আত্মজীবনী আর স্মৃতিকথা একই আছে, সাধারণত মানুষের কথা, লেখকদের পারিপার্শ্বিক পরিবেশ ও বিশেষ কোনো ঘটনার বিবরণী প্রভৃতি ইতিহাস রচনার ক্ষেত্রে তথ্যের যোগান দেয়। এবং তারপরে সে রোমান্টিতে কী বলেছে? বৃহত্তর জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের উপর আলোকপাত করে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? এটা লিখলে হয়ে যাবে। ওকে, এইবার দেখো তোমাদের বিশ্লেষণধর্মী প্রশ্নাবলী সলভ করে দেবো। প্রথম প্রশ্ন, সভ্যতার বিকাশের ইতিহাসে যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাসের গুরুত্ব বিশ্লেষণ করো। পেজ নম্বর কত? 15। কত নম্বর? পেজ 15 দেখাচ্ছি বাবা, দাঁড়াও, টেনশন করো না, ওয়েট তো করো একটু। দেখতে পাচ্ছ পেজ নম্বর কত? পেজ নম্বর কততে রয়েছে? পেজ নম্বর 15 রয়েছে। ঠিক আছে, গুরুত্বটা দেখো, তোমাদের দেখাচ্ছি, একটু পড়ে শোনাচ্ছে। ঠিক আছে, যানবাহন ও যোগাযোগের ইতিহাসের থেকে একটি দেশের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্যের সম্পর্কে মানব সমাজের উন্নতির পরিচয় পাওয়া যায়। রোমান 2-তে প্রাচীনকালের পশুচালিত যানবাহন থেকে আধুনিককালের যন্ত্রচালিত যানবাহনের বিবর্তন, টেলিগ্রাফ, টেলিফোন, ইন্টারনেট উদ্ভাবন ও যানবাহন ও যোগাযোগের উন্নয়নের ধারাবাহিকতা বুঝতে সাহায্য করে। দেখো পড়তে কেন সমস্যা হচ্ছে বলো তো? কারণ আমি মোবাইলের পর পড়ছি, ক্যামেরাটা ভিডিও শ্যুট হচ্ছে তো ক্যামেরা দিয়ে, তার জন্য মুশকিল হচ্ছে পড়তে একটু, বুঝতে পারলে? অনেকক্ষণ ধরে যদি ক্যামেরার সামনে তাকিয়ে থাকে তো সমস্যাটা একটু হবেই। রোমান 3-তে কী বলেছে? জাতীয়তাবাদী চেতনার বিকাশেও এই প্রকার ইতিহাস চর্চার গুরুত্ব অপরিসীম। রোমান 4-এ যোগাযোগ ব্যবস্থার বিস্তারের ফলে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক মানুষের মধ্যে মেলবন্ধন ঘটে, যা পারস্পরিক ঐক্যবোধ গড়ে তুলতে সাহায্য করে। ঠিক আছে, কী বলছো বুঝতে পারছো? অ্যান্সারটা কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। পেজ নম্বর কত? পেজ নম্বর 15। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে 2 প্রশ্ন, সংবাদপত্র রূপে সম্প্রকাশের গুরুত্ব বিশ্লেষণ করো। পেজ নম্বর কত? পেজ নম্বর 28। দেখতে পাচ্ছ পেজ নম্বর 28। ঠিক আছে, এই যে গুরুত্ব দেখো, 11 মানন সমকালীন তথ্য, এটা লিখতে হবে। ঠিক আছে, বাঙালির সমাজ সংস্কার, এখান থেকে এতটা লিখতে হবে। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ছোটো করে লিখবো, অনেকটা বড় হয়ে গেছে, বুঝতে পারলে? এতটা লিখবে।
দেশীয় সংবাদপত্রের অবস্থান এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। এবং তার পরের পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, একটু কাটছাট করে লিখবে, ঠিক আছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভয়ের কোনো কারণ নেই, সম্পূর্ণরূপে তোমাদের সলভ করে দিচ্ছি। আরেকবার অ্যান্সারগুলো একটু দেখে নাও ফটাফট করে। আমি তোমাদের পরের দিন দ্বিতীয় অধ্যায় সলভ করে দেবো, পরের দিন তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় সলভ করে দেবে, ঠিক আছে। দেখো, যদি কোনো প্রশ্ন আমাদের টাইপিংয়ে ভুল হয়ে থাকে বা বলতে ভুল হয়ে থাকে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মানুষ মাত্রই ভুল হয়। বইটা বেরিয়েছে সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার অনলাইনে সবার আগে সলভ করে দিয়েছে। তো যাই হোক, রিকোয়েস্ট করেছিল ছেলেমেয়েরা, এর আগে অনেকগুলো কমেন্টও আমি পেয়েছি, তার জন্য সলভ করে দিলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। শেয়ার ছাড়া তোমরা নিজেরা পড়তে পারবে, অ্যান্সার সময় সব সলভ করে দিয়েছি, নোটসগুলো তৈরি করে নেবে। বাইটাটা সবাই ভালো থাকবে।